আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড। ট্রাইব্যুনালের রায়ে খুশি জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সাবেক আইজিপি মামুনকে সর্বোচ্চ শাস্তি না দেয়ায় হতাশা প্রকাশ। ঘোষিত মৃত্যুদণ্ড ঐতিহাসিক রায়, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। জনগণকে শান্ত থাকার অনুরোধ। দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান। রায়ে ন্যায় বিচার ও জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। বিএনপি জামায়াতের প্রতিক্রিয়া, 1 মাসের মধ্যে কার্যকরের দাবি এনসিপি। পুলিশ ব্যারিকেড ভেঙে ধানমন্ডি 32-এ ছাত্র জনতা। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করল যৌথ বাহিনী। ফাঁসির রায়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে দণ্ডিত 2 জনের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনাও দিয়েছে আদালত। আর রাজসাক্ষী হয়েও সাজা থেকে বাঁচতে পারেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের এই রায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও অসন্তুষ্টি ছিল আসামি পক্ষের। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার এটি প্রথম রায়। রায় ঘোষণার সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। জুলাই গণ আন্দোলনে পুলিশের নির্মম বর্বরতা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকেও কাঁপিয়ে দেয়। তবু থামানো যায়নি অদম্য তারুণ্যকে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনে রচিত হয় নতুন ইতিহাস। রক্তস্নাত সেই অর্জনের নেপথ্যে ছিল 133 জন শিশুসহ প্রায় 1400 প্রাণের আত্মত্যাগ। আহত হন কমবেশি 25,000। ওই সময়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল 5টি। 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন 54 জন। তবে আসামিপক্ষে ছিল না কোনো সাক্ষী। উল্টো আসামি সাবেক আইজিপি মামুন বনে যান রাজসাক্ষী। 23 অক্টোবর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এই মামলার বিচারিক কার্যক্রম। সোমবার বেলা 1:45টার দিকে জনাকীর্ণ আদালতে শুরু হয় আলোচিত এ মামলার রায় ঘোষণা। 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। আমরা বলতে চাচ্ছি, জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন। 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি, যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। চিফ প্রসিকিউটর আরও জানান, শহীদ ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে, সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমি দণ্ডিত পলাতক আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলেও জানান আইনজীবীরা। এই রায়ের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসকদের প্রতি একটি বার্তা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আর সেটি হলো কোনো শাসক যদি নিরীহ নিরস্ত্র নাগরিকদের উপর মারণাস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ চালায় তাহলে তাদের উপর শুধু সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য হবে না, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা ব্যবহার করা হবে ভুক্তভোগীদের কল্যাণে। আর আইনজীবীরা বলছেন পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশে এই প্রথম কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হলো। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের 2টি এবং 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জনসভায় হত্যাকাণ্ডের একটি মামলা ট্রাইব্যুনালে চলমান আছে। এছাড়া আদালত অবমাননার এক মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সারা দেশে 3 শতাধিক মামলার পাশাপাশি তার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির 6টি মামলা বিচারাধীন রয়েছে। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট। প্রায় 22 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত বছরের জুলাইয়ে শুরু হওয়া ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিতে মারা যায় প্রায় 1400 মানুষ, আহত হয় আরও 25,000। শেষ পর্যন্ত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের 17 বছরের শাসন। রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের 17 অক্টোবর বিচার কাজ শুরুর দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুনর্গঠিত ট্রাইব্যুনাল। সব মিলিয়ে 200-এরও বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়ে শেখ হাসিনার বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রথম মিসকেস বা বিবিধ মামলায় শেখ হাসিনাই ছিলেন একমাত্র আসামি। পরে তার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়। এবছরের 12 মে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 1 জুন শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে আনা হয় সুনির্দিষ্ট 5টি অভিযোগ। প্রথম অভিযোগটি হচ্ছে গত বছরের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেয়া। দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা। চতুর্থ অভিযোগ রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় জীবিত 1 জন সহ 5 মরদেহ পোড়ানোর ঘটনাকে পঞ্চম অভিযোগ হিসেবে উল্লেখ করে প্রসিকিউশন। গত 10 জুলাই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। ওই দিন সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত। 28 কার্যদিবসে জুলাই যোদ্ধা ও তাদের পরিবার, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, বিশেষজ্ঞ সহ মোট 54 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এ মামলায় একমাত্র গ্রেফতার আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ আসামিদের সম্পৃক্ততা প্রমাণে শেখ হাসিনার ফোন কল রেকর্ডের পাশাপাশি বিভিন্ন ঘটনার ভিডিও, দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন, তথ্যচিত্র ও বুলেট সহ সব রকমের তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যে এই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। মামলার বিচারিক কার্যক্রমের শেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন গত 12 অক্টোবর থেকে শুরু হয়ে 23 অক্টোবর শেষ হয়। ওই দিন চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চাইলেও রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজার বিষয়টি আদালতের উপর ছেড়ে দেন। একজন অ্যাপ্রুভার হয়েছেন, সেটা আদালতের উপর নির্ভর করবে। 106 দিনে শেষ হয় আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম। ওই দিনই জানানো হয় 13 নভেম্বর রায় দেওয়ার তারিখ ঠিক করা হবে। 17 নভেম্বর রায় দেওয়ার কথা গত বৃহস্পতিবার জানিয়ে দেন আদালত। এ মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আরও 3টি মামলা চলমান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া আদালত অবমাননার মামলায় গত 2 জুলাই পলাতক শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে সন্তোষ প্রকাশ করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলো। এর রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছেন তারা। তবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সর্বোচ্চ শাস্তি না দেয়ায় হতাশার কথা জানিয়েছেন সংক্ষুব্ধরা। জাতিসংঘের সহায়তা অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ভারত থেকে আসামিদের এনে রায় কার্যকরের তাগিদও দিয়েছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সোমবার রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে এসে প্রিয়জন হারানোর ব্যথায় কাতর শহীদ পরিবারের সদস্যরা হয়ে পড়েন আবেগ আপ্লুত। আমার কাঁধে আমার সন্তানের লাশ, আমি বুঝি আর একমাত্র যে সৃষ্টিকর্তা সেই বুঝে। যাত্রাবাড়িতে শহীদ মিরাজের বাবা আব্দুর রব বলেন, কেবল ন্যায় বিচারই কমাতে পারে তার বেদনা। আর যাতে কোনো মাফিয়া বাংলার মাটিতে যাতে তৈরি না হয়। শুধু তিনিই নন, শহীদ মীর মুগ্ধের বাবা শহীদ ইয়ামিনের ভাই সহ বহু সংক্ষুব্ধ পরিবারও হাজির হয় ট্রাইব্যুনালে। দীর্ঘ সময় ধরে রায় পড়া শোনেন তারা। বিচারপতির মুখে কাঙ্ক্ষিত রায় শুনে এজলাস থেকে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যে অত্যাচার এবং গণহত্যা করেছে এ বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার নির্দেশে আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আমরা দেখে যেতে চাই এই সরকারের সময়ে যেন রায়টা কার্যকর হয়, না তো হবে না। কারণ আমরা যে পরিস্থিতি দেখতেছি, উনি হাসিনা যদি মনে করে যে সে খুন করেনি, সে নির্দোষ, তবে সে আদালত ফেস করুক। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে আনতে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন ভুক্তভোগীরা। এটা একটা প্রাথমিক শান্তি, যদি এটা কার্যকর করা হয় সামনের দিকে দ্রুত সময় এবং তাকে যদি দেশে ফিরে আনা হয়, তারপর আসলে পুরোপুরি আমরা শহীদ পরিবার বলেন বা আহতরা বলেন সন্তুষ্টি পাবো। শেখ হাসিনার ফাঁসিতে যতদিন না ঝুলাইতে পারতেছি ততদিন আমাদের মনের রাগ যে একটা আছে ওটা কমবে না। 1 সপ্তাহের ভিতরে যেন তার ফাঁসিটা হয়, এই প্রত্যাশা আমি করি। সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছো, ফেরত দাও। যুগান্তকারী এই রায়ের মাধ্যমে দেশে কোনো সরকার প্রধানের স্বৈরাচারী হয়ে ওঠার পথ চিরতরে বন্ধ হলো বলেও মনে করছেন সংক্ষুব্ধরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিচার হলো। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই সাজা কার্যকর করার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। ঘোষিত রায়কে ঐতিহাসিক বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সাথে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে কেন্দ্র করে উত্তেজনা এড়িয়ে জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে রায়কে ঘিরে কোনো ধরনের উত্তেজনাপ্রসূত আচরণ, উচ্ছৃঙ্খলতা, সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে কঠোরভাবে সতর্ক করেছে সরকার। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডে সাজা পেয়েছেন জানিয়ে তাদেরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা বন্ধুসুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে বিবেচিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি লক্ষ্য করেছে নয়াদিল্লি। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ সর্বোত্তম স্বার্থে
প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলক কাজ করে যাবে দেশটি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ফাঁসির আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধের তুলনায় সাজা কম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, এই রায় মাইলফলক, আগামীতে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা আংশিক হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় পূরণ হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজার এই ঘটনা ইতিহাসের ন্যায় বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। এদিকে এই রায় ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে উল্লেখ করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতারা বলেন, দেশে স্বৈরতন্ত্র বন্ধে এটি মাইলফলক হয়ে থাকবে। খায়রুল ইসলামের রিপোর্ট। 24 জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো অপরাধী যে আইনের ঊর্ধ্বে নয় সেটি আবারও প্রমাণ হলো। বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব। যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এর রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। এ ঘটনা আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠে সেই শিক্ষা দেবে বলেও মনে করেন তিনি। যেন আমাদের দেশে আর কখনো বিচারক হোক, প্রশাসক হোক, কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠেন, কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন, অত্যাচারী না হয়ে ওঠেন। এদিকে এই রায়ের ভিডিও বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ। দল দুটির নেতারা বলেন, এই রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামী সকল শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এদেশের মজলুম জনতার প্রতীক্ষিত প্রত্যাশা এই বিচার মাধ্যমে পূরণ হয়েছে। পর্যায়ক্রমে সকল অপরাধীকেই শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান দলগুলোর নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে এনসিপি কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান। এ সময় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতেরও দাবি জানান তিনি। এদিকে নির্বাচনের পূর্বে রায় কার্যকর করা গেলে মানুষ মনে শান্তি পেত বলে জানান এনসিপি নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে এনসিপি। বিকেলে দলের কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার অব্যাহত রাখতে হবে। দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরত এনে 1 মাসের মধ্যে এ রায় কার্যকর করার আহ্বান জানান নাহিদ। বাংলাদেশের
বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। তবে আমরা শুধু এই রায়েতেই সন্তুষ্ট নয়, আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে। তিনি বলেন, রাজসাক্ষী হলেও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের সাজা আরো বেশি হওয়া উচিত ছিল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনিও একই অপরাধে অভিযুক্ত ছিলেন। এই হাজারো হত্যাকাণ্ড পিছে উনারও দায় রয়েছেন। ফলে উনার এই 5 বছরের যে সাজা হয়েছে এটাতে আমরা সন্তুষ্ট নই। আমরা মনে করি উনি রাজসাক্ষী হলেও ওনার সাজা আরো বেশি হওয়া উচিত ছিল। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে। এই বিশ্বের বাসীর কাছে একটা নজির তৈরি হবে শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে কখনোই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। আগামী নির্বাচনের পূর্বে যেন শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বাংলাদেশে এনে এই মৃত্যুদণ্ডাদেশ যে রায়, সে রায়টি কার্যকর করা হয়। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সন্ধ্যায় আনন্দ মিছিল করে এনসিপির নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এতে সরকার সন্তুষ্ট বলে জানান আইন উপদেষ্টা। বলেন, হাসিনা যে অপরাধ করেছেন পৃথিবীর যে কোনো আদালতে তার ফাঁসি হতো। এখন ভারত তাকে ফেরত না দিলে শত্রুতা বাড়তে পারে বলেও মনে করছেন উপদেষ্টা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা নেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে আদালত গঠন করে জামায়াত ও বিএনপির অনেক নেতার ফাঁসি দিয়েছেন শেখ হাসিনা, সে আদালতেই ফাঁসি রায় হলো তাঁর। বিবাহ বার্ষিকীর দিনেই শুনলেন মৃত্যুদণ্ডের সংবাদ। এই রায়কে ঐতিহাসিক বলছেন আইন উপদেষ্টা, জানান সঠিক বিচার হয়েছে। বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানকালে যে নৃশংস খুনি সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, আমি মনে করি আজকে জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত না। আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। এই রায়ের ফলে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জোরালো হয়েছে। না দিলে দুদেশের সম্পর্ক খারাপ হতে পারে বলে মনে করছেন আইন উপদেষ্টা। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারি নির্বাচিত হবে, এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো আতঙ্ক দেখতে পারলাম না। আপনারা তো দেখলাম যে সারাদিন ঘুরতেছেন এদিক দিয়ে, ওখানে তো কৃষি মন্ত্রণালয়ে ঘুরতেছেন, সড়কও কোনো আতঙ্ক নাই। দেখা মারতে এগুলি না, শুনুন, এখানে হলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন। ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে দেখে তো সবাই ডিপ্লয় করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আইনানুগ ব্যবস্থা না নিলে
মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ফাঁসির রায়কে কেন্দ্র করে বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙতে গেলে বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে রাত ৯:৩০ পর্যন্ত। এ সময় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। এদিকে শেখ হাসিনা ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ, শোকরানার নামাজ ও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙতে সকাল থেকে প্রস্তুতি নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন স্থান থেকে দুটি স্ক্যাভেটর নিয়ে আসা হয় এখানে। শেখ হাসিনার ফাঁসির রায়ের পরপরই বাড়ি ভাঙা শুরু করার কথা থাকলেও দুপুর 12:30টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সরে যেতে বলে আইন শৃঙ্খলা বাহিনী। তখনই বাধে সংঘর্ষ। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে ৩২ নম্বর গুড়িয়ে দিতে আসা বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর বিকেলে আবারও ধানমন্ডি ৩২ ভেঙে গুড়িয়ে দিতে যায় ছাত্র জনতা। দফায় দফায় সংঘর্ষে যান চলাচল বন্ধ হয়ে যায় ধানমন্ডি মিরপুর সড়কে। যতবার আপনার শেখ হাসিনার দালালেরা, শেখ হাসিনা যতবারই আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে, ততবারই আমরা ভাঙবো, ভাঙা জায়গাকে বারবার ভাঙবো। ৩২ হলো আওয়ামী যে সন্ত্রাসী, তাদের একটা ঘাঁটি, তাদের একটা ভিত্তি, গোড়া। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে গোড়া থেকে তাদের শেষ করে ফেলা। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার সাথে সাথে আনন্দে মেতে ওঠে সবাই। মিষ্টি বিতরণ, শুকরানা নামাজ আদায় ও আনন্দ মিছিল করে শেখ হাসিনার ফাঁসির রায় উদযাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রায় সন্তোষ প্রকাশ করে ডাকসু নেতারা জানান, দ্রুত ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। বলেছিলেন সাহেব ট্রাইব্যুনাল যাতে থাকে, এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে। এ সময় টিএসসি থেকে আনন্দ মিছিল নিয়ে হাইকোর্ট হয়ে আবারও টিএসসিতে এসে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। মাত্র 1 লাখ টাকায় নবজাতক কেনাবেচা করছে প্রতারক চক্র। দর কষাকষি করলে 80,000 টাকা অথবা তার চেয়ে কমেও মিলে। শুনতে দাস কেনাবেচার যুগের মতো মনে হলেও রাজধানীতে এখনও হরহামেশায় এমন অপরাধ করে চলছে একটি চক্র। স্বাস্থ্যকর্মী বা ক্লিনিকের কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের এজেন্টরা খালেদা লাখমিয়ার মতো অনেক দম্পতি নবজাতককে মৃত বলে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে। নবজাতক বিক্রি নিয়ে ইমদাদুল হকের ক্যামেরায় মুশফিকুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। আমার বাইরের ছবি দেখে আমার মায়া লাগছে, আমি বাইরের কাছে পাইতেছি। একটিবার নিজের ভাইকে দেখতে সাইমার এমন করুণ আকুতি। এতদিন যাকে খালা বলে ডেকেছেন, সেই মানুষটি বিক্রি করে দিয়েছে তার ভাইকে। রাজধানীর একটি অভিজাত এলাকায় গৃহকর্মীর কাজ করেন খালেদা। পাতানোবন বিউটি একটি মেয়ে শিশু বিক্রির জন্য গ্রাহক খুঁজতে বললে বিষয়টি বাড়ির কর্তাকে জানান তিনি। এরপর বেরিয়ে আসতে শুরু করে থলের বেড়াল। আমি বললাম এই মহিলা হয়তোবা কোনো চক্রের সাথে জড়িত। আমার কেন জানি মনে হলো, নাম্বারটা নিয়ে আমি হলাম যে ওই বাচ্চাটা আমি কেনার কথা বলে আমি বের করে দেখি আসলে ঘটনা কি। তখন আমি ওকে বললাম যে বিউটি তোমার নাম? বলে হ্যাঁ। আমি তো আসলে খালেদার জামাইয়ের বোন হই, তুমি নাকি একটা বাচ্চা বিক্রি করবা, তো ওই বাচ্চাটা আমি নিতে চাই। তখন ও আমার সাথে দর কষাকষি শুরু হয়ে গেল, কত টাকায় বিক্রি করবা। তো প্রথমে বললো 80, তারপরে বললো যে যার বাচ্চা হবে সে 1 লাখের কমে দিবে না।
এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রতারক বিউটির মুখোমুখি হয় এটিএন বাংলার অনুসন্ধানী দল। বাচ্চা বিক্রি করে দেওয়ার কথা প্রথমে অস্বীকার করলেও তথ্য প্রমাণ দেখানোর পর কৌশলী হন বিউটি। আপনার স্টেটমেন্ট অনুযায়ী আপনি বাচ্চা বিক্রির কোনো চক্রের সাথে না 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 ওটা মা আমি বাবা আমি। এখন আপনি কি নেবেন? ভয়েসটা আপনার? আর কত টাকা ই করবা? আপনি 1 লাখ টাকা দিবেন। আপনি অগ্রিম 10,000 টাকা দিবেন। নেবার এটা বিক্রি না, এটা পেশেন্ট সহ, পেশেন্টের সামনে আমি এই যে ওই ইয়ার সাথে আমি ই করাই দিলাম যে ওর যেহেতু বাচ্চা হয় না, তাহলে তোমরা একটা কথা বলো। কিছুক্ষণ পর সেখানে আসেন খালেদা ও তার স্বামী লাক মিয়া। পাতানো বোন বিউটির সাথে চলে তাদের বাকবিতণ্ডা। এক পর্যায়ে বিউটি বাচ্চা বিক্রি করার কথা স্বীকার করলেও দায় চাপান খালেদা লাক মিয়া দম্পতির ওপর। তবে শেষ রক্ষা হয়নি। মানুষ আক্রমণ করে দিচ্ছে 2 দিন আছেন বাচ্চা লাগে। কোনো টাকা পয়সা দিছে? না না না, আমার টাকা লাগবে না তো, ব্রাকেট থেকে নিছে আমার 5,000 টাকা দিছে। হ্যাঁ 5,000 টাকা আমার জমা ঋণ করে টাকা দিছে। এই যে মহিলারা সাক্ষী আছে, বাচ্চাও না আমি নিয়ে গেছি যে ওরা তো আমার সাথে ওনার বাচ্চা ওনার বাচ্চা উনি অভিযোগ করছেন, আপনি বলছেন যে বাচ্চা মারা গেছে। না 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 না, এটা জীবনেও বলি না। বাচ্চা কি দিছেন আপনি? বাচ্চা তো এটা উভয় মাধ্যমে, এখন তো হইছে বাচ্চা বড় হয়ে গেছে, ই করছে, টাকা পয়সা বড় হয়ে গেছে। আর আমি যখন বাচ্চা দিচ্ছি তখন সিমেন্টের বস্তা মারা দিতে হবে বসার জন্য। ঘটনা ধামাচাপা দিতে ভিন্ন পন্থা অবলম্বনের চেষ্টা করেন বিউটি। আপনি এই কাজ করলেন কেন? আপনি টাকা কেন পাঠাইলেন? আমার অফিস আমাকে টাকা দেয় না, আপনার টাকা ব্যাক দিছে না উনি? তবে সন্তানকে ফিরে পেতে পাগল প্রায় হতভাগা বাবা মা। বিউটি যা দিছে এটা ঠিক, আর হেরা যা নিছে এটাও ঠিক, এটার কোনো কাগজপত্র নাই। এরা সবকিছু স্বীকারোক্তি পাইছে। অহন যদি হেরা কাজ মেডিকেল টেস্ট করবো, ডিএনএ করবো, যা কিছু করে আমি তার জন্য প্রস্তুত আছি। এরপরও আমার ছেলে আমি উদ্ধার চাই। মতলব দক্ষিণ থানার হান্নান মিয়াজির বাড়িতে বেড়ে ওঠা সন্তানকে কি ফিরে পাবে খালেদা লাক মিয়া দম্পতি? সেই উত্তর খুঁজতে যেতে হবে চাঁদপুরে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং দেশ রক্ষার নির্বাচন। প্রধান উপদেষ্টা কার্যালয়ে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জাতি বহু প্রহসনে নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে ভূমিকা রাখতে হবে সবাইকে। তিনি জেলা প্রশাসকদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, এবার বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন যারা ভোট দেওয়ার উপযুক্ত হলেও গত 15 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এটা গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন, যার মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ। সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দিনের সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় সিইসি বলেন, নির্বাচন কমিশন যত চেষ্টাই করুক, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি ভাঙলে ইসিকে কঠোর হতে হবে। বড় দলের প্রার্থীরা যেন ছোট দলের প্রার্থীদের চাপে রাখতে না পারে সে বিষয়ে ইসিকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তারা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নাটোরের বড়াইগ্রাম উপজেলার মোখরা বাজারে প্রতি রোববার বসে উত্তরাঞ্চলের অন্যতম বড় মোটরসাইকেল হাট। নির্দিষ্ট দিন দুপুরে 1টা থেকে রাত 8টা পর্যন্ত বিভিন্ন মডেলের পুরাতন মোটরসাইকেল কেনাবেচায় সরগরম থাকে এই হাট। উদ্যোক্তারা জানান, এই হাটে 20,000 থেকে শুরু করে 2-3 লাখ টাকার মোটরসাইকেল বিক্রি হয়। খেলার খবর।
এশিয়ান কাপ বাছাই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচ শুধু ৩ পয়েন্টের লড়াই নয়, বরং দুদেশের ফুটবল মর্যাদা ও ভবিষ্যতের প্রতিযোগিতার রূপরেখা নির্ধারণ করবে। উভয় দলই নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। মঙ্গলবার রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দু দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড। ট্রাইব্যুনালের রায়ে খুশি জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। সাবেক আইজিপি মামুনকে সর্বোচ্চ শাস্তি না দেয়ায় হতাশা প্রকাশ। ঘোষিত মৃত্যুদণ্ড ঐতিহাসিক রায়, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। জনগণকে শান্ত থাকার অনুরোধ, দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান। রায়ে ন্যায় বিচার ও জনকাঙ্ক্ষা পূরণ হয়েছে, বিএনপি জামায়াতের প্রতিক্রিয়া। 1 মাসের মধ্যে কার্যকরের দাবি এনসিপি। পুলিশ ব্যারিকেড ভেঙে ধানমন্ডি 32 ছাত্র জনতা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করল যৌথ বাহিনী। ফাঁসির রায়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।